নতুন বাংলাদেশে মিথ্যা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার থাকবে না। আমাদের লড়াই চলবে জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রত্যেকটা বাধাকে পাড়ায় আমরা আগায় যাবো একটা সত্যিকারের স্বাধীন, সম্যের, ইনসাফের, মানবিক বাংলাদেশের পথে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার, টেবিল টক এবং লন্ডন মিররের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, জুলাই শেখ হাসিনার শাসনে 16 বছরের অবসান হয়েছে এবং সেই দুঃশাসন থেকে বের হওয়ার জন্য ছাত্র জনতা মাঠে নেমেছে এবং সেইখানে 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু সেই জুলাই থেকে আরেক জুলাই 1 বছর পূর্ণ হতে চললো। বাংলাদেশ কি পেল? যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা মাঠে নেমেছিল, সেই আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পেরেছে নতুন সরকার এবং সামনে নির্বাচনের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে, যে সংস্কারের কথা আমরা সবসময় শুনে আসছি, সেই সংস্কারের বা কতদূর, সব মিলিয়ে আমরা আলোচনা করবো। আলোচনার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি গোলাম মাওলা রনি আপনার থেকে শুরুতেই জানতে চাই যে আমরা আসলে কি প্রত্যাশা করেছিলাম যে শেখ হাসিনার শাসনের অবসানের পরে, তো সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রাপ্তি কতটুকু বলে আপনি মনে করেন? এখানে আপনি একটু সংশোধন করে দিতে চাই আপনাকে। শেখ হাসিনার যে পতনের জন্য আমাদের একটা ডিজায়ার ছিল, ইচ্ছা ছিল, তারপরে আমাদের একটা স্বপ্ন ছিল এবং আমাদের অনেকের চেষ্টা ছিল, সর্বোচ্চ চেষ্টা ছিল, রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতা হলো যে আমরা সবাই পরাজিত হয়েছি। আমরা তাকে কোনো অবস্থাতেই ক্ষমতা থেকে সরাতে পারিনি, রাজপথে পরাজিত হয়েছি, তার সঙ্গে কৌশলে বুদ্ধিতে পরাজিত হয়েছি এবং যার যার অবস্থানে তিনি আমাদেরকে এতটা কোণঠাসা করে দিয়েছিলেন যে আমাদের জীবন হারাম করে দিয়েছিলেন। যারা জেলে ছিলেন তারা মনে করেছিলেন জেলই নিরাপদ, যারা পালিয়েছিলেন তারা মনে করেছিলেন যেভাবে কিয়ামত পর্যন্ত পালিয়ে থাকতে হবে। তারপরে আমাদের শেখ হাসিনাকে নিয়ে যেটা ছিল, আমরা সবাইকে বদদোয়া করতাম তার জন্য যে এই মহিলা কেন মরে না, এ তাড়াতাড়ি মরে যাক, মরে গেলে আমরা বেঁচে যাই। এমনকি আমরা আল্লাহকেও এখানে বলতাম যে আল্লাহ, তোমার তো বিরাট বেহেশত আছে, তুমি দরকার হলে এই দুনিয়া থেকে এই মহিলাকে নিয়ে একটা জান্নাত দিয়ে দাও, একটা বেহেশত দিয়ে দাও, তবু আমাদেরকে রক্ষা করো এই ভদ্র মহিলার হাত থেকে। এর কারণ হলো আমরা আর এই ভদ্র মহিলার সঙ্গে পেরে উঠছি না। এই আমাদেরকে আচ্ছা মতো পিটায়, জেলে ভরে, আবার জেলখানা থেকে বের করে আমাদেরকে যদি বলে হাসতে বলে আমরা হাসি, আমাদেরকে যদি বলে গণভবনে আসো আমরা সবাই দৌড়ে গণভবনে যাই। আবার যদি তার ভালো না লাগে তাহলে গণভবন থেকে আমাদেরকে তাড়িয়ে দেয়, আমরা হাসতে হাসতে গণভবন থেকে চলে আসি। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। এর বাইরে অন্য কোনো জিনিস ছিল না। আমরা অনেকে তাবিজ কবাজ করেছি, অনেকে জাদুটোনা যারা জানে সেই জাদুটোনা মেরেছি যেন তার ক্যান্সার হয়, যেন তার ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। তারপরে আমরা প্রচার করেছি দেশের বাইরে থেকে অনেকে যে তার 3 স্টেজে বা 4th স্টেজে ক্যান্সার আছে, এই সপ্তাহখানিক বাঁচবে হয়তো বা। 1 সপ্তাহ পরে আমরা দেখলাম তার চেহারা আরো ভালো হয়ে গেছে। আমাদের হতাশায় আমাদের জীবন বের হয়ে যাচ্ছিল। তো এর মধ্যে যখন কোটা বিরোধী আন্দোলন হলো, যারা কোটা বিরোধী আন্দোলন হলো তারা সবাই জয় বাংলার লোক, আমরা তাদেরকে চিনতে পারিনি। এরা জয় বাংলার স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধুকে স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলেছে, শেখ হাসিনাকে অনেকে আম্মা ডেকেছে। তো এই হলো প্রাথমিক স্তরের অবস্থা। পরবর্তীতে যখন পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আন্দোলনকারীরা বুঝতে পারে যে শেখ হাসিনা এইবার আসলে ঠিকই গজবের মধ্যে পড়েছে। আমরা যে এতকাল ধরে যে গজব করে দেখেছি বা আমরা যেভাবে এতকাল ধরে তাকে অভিশাপ দিচ্ছিলাম, জাদু মেরেছি, টোনা মেরেছি, বান মেরেছি, এই সব এখন একসাথে তার জন্য মানে কালো হয়ে দেখা দিয়েছে। তখন আমরা আমাদের আসল আজরাইলের রূপ ওটা আমরা প্রদর্শন করা শুরু করলাম। আমরা আমাদের যার যা কিছু আছে শক্তিমত্তা নিয়ে আমরা রাজপথে নামলাম। তো রাজপথে আমরা যখন নেমেছি তখন মানে শেখ হাসিনা আলটিমেটলি চলে যাবে অথবা চলে গেছে। তো আমাদের আসলে একমাত্র টার্গেট ছিল এ চলে যাক, এ চলে যাক, এরপর দরকার হলে আমরা 100 বছর না খেয়ে থাকবো। এ চলে যাক, তারপরে দরকার হলে আমরা গড়াগড়ি করবো, যা কিছু করবো, আমরা ভিক্ষা করে খাবো, কিন্তু এ আগে চলে যাক। দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি অফ আওয়ার রেভলিউশন এগেইনস্ট শেখ হাসিনা। এর বাইরে কোনো বাস্তবতা নেই। এখন যে সমস্ত কথাবার্তা বলে এগুলো আমরা অনেকে বানাই বানাই বলি, অনেকে নিজের গুরুত্ব বোঝার বলি, অনেকে ম্যাটিকুলাস কথা বলি যে ওটা ম্যাটিকুলাস হয়েছে। তার যদি শেখ হাসিনার জামানাতে বলা হতো ম্যাটিকুলাস বানান করেন, সে বলে যে ম্যাটিকুলাস কি বানান করবো, আমি তো আমার আব্বার নামই ভুলে গেছি। তো অনেকে তাদের বাপের নামে ঠিক মতো বলতে পারতেন না, এখন যারা ম্যাটিকুলাস ইংরেজিতে খুব সুন্দর করে বলেন আর কি। তো এই ছিল শেখ হাসিনার জামানার বাস্তবতা। ম্যাটিকুলাস কি ডিজাইন আসলে ছিল না, মানে যেটা নিয়ে আমরা শুনি মানে এক ধরনের সহযোগিতা ছিল, এক ধরনের ডিজাইন ছিল, অনেক আগে সবাই জানতো। পুরো ঘটনাটা ঘটেছে কিসের আমেরিকা ডিজাইন করেছে। আমেরিকা তো সব জায়গাতে ইরানকেও মেরে ফেলে ইত্যাদি ইত্যাদি সবকিছু। শেখ হাসিনাকে সরানোর জন্য আমেরিকা প্রথম থেকে চেষ্টা করছে, আবার শেখ হাসিনার হাতে পায়ে ধরেছে আমেরিকা। আপনি গিয়ে দেখবেন যে শেখ হাসিনাকে খুশি করার জন্য আপনার জয়ের দালালি করেছে বারাক ওবামা, মানে আপনি পুতুলের দালালি করেছে বারাক ওবামা হোয়াইট হাউসের মধ্যে। আমরা সেটা দেখিনি। আপনার জো বাইডেন কি করেছে তার সাথে। মূল ব্যাপার হলো পিছনে পিছনে ডোনাল্ড লুকে লাগিয়ে দিয়েছে। ডোনাল্ড লু শেখ হাসিনার সাথে দেখা করতে আসছে, সামনে বসছে, মনে হয় যেন একটা তেলাপোকা বসছে,
ওর মনে মানে শেখ হাসিনা ধমক দিত, সঙ্গে সঙ্গে তো ডোনাল্ড মারা যেত, এমন একটা অবস্থা ছিল। ফলে এই যে মেটিকুলাস যে আমরা চক্রান্ত তো সবাই করছে, আমিও করেছি, আপনিও করেছেন, ওখানে বসে আমরা কি না করেছি। আপনি নিরাপদ দ্রুত লন্ডনে বসে কত কিছু করেছেন, কত কিছু বলেছেন, আমি বাংলাদেশে বসে অত প্রকাশ্যে বলতে পারি, কিন্তু আমার মনে মনে তো আমার অনেক অভিশাপ ছিল। তো এইগুলো ওইটা আমেরিকারও ছিল, কিন্তু যেই শেখ হাসিনা পরাজিত হয়ে গেছে এখন সব মেটিকুলাস বেরোচ্ছে, ফিজিক্স বেরোচ্ছে, কেমিস্ট্রি বেরোচ্ছে, তারপর শেষে এখন স্কার্ট ক্ষেপণাস্ত্র বেরোচ্ছে, কত কিছু বেরোচ্ছে। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনার ভয়ে এই যে যাকে বলা হয় রাষ্ট্রদূত পিটার ডি হাস, মানে সেটা যে বেঁচে থাকতো সে আসলে মানুষ থেকে হাসে পরিণত হয়ে যেত, একদম একটা রাজা একটা পাতিয়াস হয়ে যেত। এই অবস্থা শেখ হাসিনা তাকে করে ফেলেছিল। এবং লাস্টে তো নির্বাচনের পরে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিচ্ছে যে ওই আমেরিকান এম্বাসির পাশে হাঁস মেলা করবে, হাঁস মেলা করবে, ওখানে হাড় জবাই করে চিত্রপিঠা দেখাবে। এবং অনেকে 4-5টা সংগঠন সেই আমেরিকান এম্বাসির সামনে তারা ওই হাড় জবাই করে চিতই পিঠা উৎসব করেছে। আপনি বুঝুন ব্যাপারটা। এবং এটাকে সামাল দেওয়ার জন্য মিস্টার পিটার ডি হাস তার বুকের উপর একটা হাঁসের ছবি এঁকে, মনোগ্রাম এঁকে সে বিভিন্ন সরকারি অফিসে ঘুরে বেড়াইছে। দ্যাট ওয়াজ দ্য পাওয়ার অফ মেটিকুলাস ডিজাইন। এটা ছিল শেখ হাসিনার ক্ষমতা। এখন আপনি অনেক কথা বলতে পারেন, বেচারা না হয়তো বিপদে আছে, শেখ হাসিনার বিপদে আছে, তা আমরা এখন এই বিপদ তাকে খোঁচা দিতে পারি, করতে পারি, কিন্তু এটা রিয়ালিটি নয়। দ্বিতীয়ত হলো শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসলেন, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা শেখ হাসিনাকে যেভাবে আমরা অনেক ক্ষমতাধর মনে করতাম, ক্ষমতা থেকে তার চলে যাওয়ার পর আমরা মনে করছি যে একটা মাটির মূর্তি, একে আশ্রয় ভাঙা যায়, এর বাবার মাথা ভেঙে সেখানে মলমূত্র ভরে দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি নানা রকম মানে অত্যাচার যা করা সব করা যায়। আবার শেখ হাসিনার জায়গায় যেহেতু আমরা সেই শেখ হাসিনাকে বহুদিন ধরে পুজো করেছি, না আমরা যদি দেখি যে আওয়ামী লীগকে আমরা কি মানে এখন মনে হচ্ছে কি আওয়ামী লীগ আসলে কিছুই না, কিন্তু 16 বছরে কিন্তু এরকমটা হয়নি। না না ওটা আবার এখন সবার মনে হচ্ছে যে ওরে বাবা ডক্টর ইউনূস বিশাল ব্যাপার, ডক্টর ইউনূসের কথা মতো নাসা চলে, ডক্টর ইউনূসের কথা মতো স্টারলিংকের যে স্যাটেলাইট সে ঘোরাফেরা করে, ডক্টর ইউনূস যেভাবে বলে ওভাবে টেমস নদীর পানি আসা যাওয়া করে। দেখুন আমাদের মধ্যে এখন অনেক লোক মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ভক্ত, তারা ওই শেখ হাসিনাকে জমানাতে শেখ হাসিনার ভক্তরা তাকে যেভাবে পূজা করতেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও তার ভক্তরা কিন্তু ওইভাবে পূজা করছেন। তার লোকেরা বলছেন এর সাক্ষাৎলি, তার লোকেরা বলছেন এই লোকেরা দেখলে গুনাহ মাফ হয়, তার লোকেরা বলছেন যে নবী রাসূল যেভাবে দুনিয়াতে আল্লাহ বিশেষভাবে আলাদা তৈরি করে, স্পেশালি ডিজাইনড, হ্যাঁ, এবং স্পেশালি বিল্ড নবী এবং রাসূলকে এইরকম আলাদাভাবে তৈরি করে এই বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কথা বলে ইমানও থাকবে না, এখানেও থাকবে না। এই কথা তো হচ্ছে আমাদের দেশে। এই ধরনের কথা তো আসলে শেখ হাসিনার সম্পর্কে বলা নেই। শেখ হাসিনাকে দু একজন হজরত বলেছে, শেখ হাসিনাকে দু একজন অলি আল্লাহ বলেছে, ওই পর্যন্ত। কিন্তু আল্লাহ নিজ হাতে নবী রাসূলের মতো শেখ হাসিনাকে তৈরি করেছে, এইরকম কথা তো কেউ বলে না। সে কথা এখন ডক্টর ইউনূসকে নিয়ে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? এর কারণ হলো ওই যে আমরা যে দীর্ঘদিন মানুষকে পুজো করতে শিখেছি, মানুষের সাথে মাথা নোয়াতে শিখেছি। এটাকে আরবিতে বলা হয় এজাহারে তাজাল্লুল। এজাহারে তাজাল্লুল অর্থাৎ আপনি যদি 10 বছর হঠাৎ করে একটা ইঁদুর পূজা করেন, ইঁদুরকে পূজা করেন, ইঁদুরের কাছে মাথা নোয়ান, এরপর ধরেন আপনি ইমান হলেন, মুসলমান হলেন, হলেন, অল অফ এ সাডেন গভীর রাতে যদি আপনি দেখেন আপনার সামনে একটা ইঁদুর আসছে, আপনি কিন্তু হুড়মুড় করে গিয়ে এটা সেজদা বসাই দিবেন। এটা হলো এই যে মানুষের মধ্যে আত্মসমর্পণ করার যে প্রবৃত্তি, এটাকে বলা হয় এজাহারে তাজাল্লুল। আমাদের এই মানুষদের মধ্যে, বাংলাদেশের মধ্যে এজাহারে তাজাল্লুল এত বেশি যে তারা এখন সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আকাশের কেউ চাঁদ বানাচ্ছে, কেউ তারা বানাচ্ছে, কেউ মোমের পুতুল বানাচ্ছে, কেউ মাথায় করে নাচছে। এত নাচানাচিতে এই ভদ্রলোক তার 86 বছর বয়সে অস্থির হয়ে গেছে, পাগল হওয়ার মতো অবস্থা। মানুষ যখন এত তেল মারে, তখন মানে তেলের কথা শুনলে আপনাকে ধরে যে আপনার মতো সুস্থ মানুষ লন্ডনের রাস্তায় 4-5 জন লোক আধা ঘন্টার মধ্যে পাগল বানিয়ে ফেলতে পারে। আধা ঘন্টার মধ্যে আপনাকে যদি খালি গালাগালি করে আপনি পাগল হয়ে যাবেন। আবার 5-6 জন লোক আপনাকে যদি প্রশংসা করে আপনাকে মেরিলিন মন্ডো বানাই দিতে পারে, যে আরে ম্যাডাম কি আশ্চর্য, মেরিলিন মন্ডো কি ছিল, আপনার পায়ের ধুলাও ছিল না। এইগুলো মানুষের মন। এরকম ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে ওই যে সমস্ত কথাবার্তা তেলবাজি করছে, করে এই ভদ্রলোককে আসলে কেউ কাজ করতে দিচ্ছে না, কাজ করতে পারছেন। হ্যাঁ, তুমি আসলে কাজ করতে পারছেন না। কেউ ভয় দেখাচ্ছেন, কেউ প্রশংসা করছেন, কেউ আকাশে তুলছেন, কেউ মাটিতে নিচে নামাচ্ছেন। মানে সে যা সেটা সে বুঝতে পারছে না। তার শত্রুরা তাকে একেবারেই মাটির নিচে নামে আজই তোমাকে একেবারে শেষ করে দেবো, আমরা একটা খোঁচা দিলে, ধাক্কা দিলে 1 মিনিট টিকতে পারবে না। এরপর তাকে ধাক্কা দেওয়ার পরে বলে যে ও মাই গড, এটা তো নড়ে না, তখন একটা সমস্যা হয়ে যায়। আবার যখন যারা মনে করে যে এই আল্লাহ আকাশ থেকে আজকে আইএমএফ থেকে 1000 কোটি টাকা নিয়ে আসবে, কালকে ব্যাংক ভরে ফেলবে, পরশুদিন এই বাংলাদেশে ডলারের বন্যা বয়ে যাবে, যখন টাকা আসে না, ও মাই গড, সেই লোকজন বলে যে আল্লাহ কি হলো, তারা বাকি কাজকর্ম বন্ধ করে দেয়। টোটাল জিনিসটাকে বলা হয় একটা ইলিউশন। তো এই ইলিউশনের মধ্যে হাসিনা পরবর্তী যে জমানা থেকে একটা ঘোরের মধ্যে আমরা কাটিয়ে দিলাম 10 মাস। এই 10 মাসের মধ্যে আমাদের অর্থনীতিতে অনেকগুলো গর্ত তৈরি হয়েছে, রাজনীতিতে অনেকগুলো অবিশ্বাস তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে, এবং এটা এখন এই জিনিসগুলো রীতিমতো প্রতিহিংসার পর্যায়ে চলে যাচ্ছে। এই হলো বাস্তবতা। এই বাইরে যে কথাবার্তা হচ্ছে সেগুলো জাস্ট আমার কাছে মনে হয় বোগাসবো। নির্বাচনী যে কথাটা হচ্ছে, তারেক রহমানের সাথে যে কথা হলো, তো এরপর আমরা দেখলাম যে জামাত বা এনসিপির এক ধরনের ক্ষোভ ছিল, কিন্তু সেই ক্ষোভ থেকে আবার জামাতের সাথে কথা হয়েছে ডক্টর ইউনূসের, সেই ক্ষোভ থেকে তারা সরে এসেছে। কি কথা হয়েছে, মানে ডক্টর ইউনূস আশ্বাস দিয়েছেন যে তাদেরকে ভালো একটা নির্বাচন করবেন, কারোর প্রতি নির্দয় হবে না, বা সবার প্রতি মানে ভালো একটা নির্বাচন করবেন, এটা সেরা নির্বাচন করবেন।
কিন্তু এখন যে জামাত এসে বলছে যে নির্বাচনের পরিবেশ নেই, আবার ফেব্রুয়ারিতে নির্বাচন চাই সেরকমও বলছে, আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে না নির্বাচনের পরিবেশ আছে, 5 মাস হাতে ধরে ওনারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। 5 মাস পর কেন হবে? 5 মাস পরে কি নির্বাচন, নাকি মানে ডিসেম্বরে নির্বাচন, নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন? আদৌ নির্বাচন হবে কিনা কি মনে করেন আপনি? এখানে আমার কাছে মনে হলো যে রাজনীতিতে গত কয়েক মাসে যা কিছু ঘটছে, এখানে হাইড অ্যান্ড সিক, লুকানোর, একে অপরকে ঠকানোর যে একটা প্রবণতা, সেই প্রবণতাটা আমি দেখেছি। এখানে কারোর মধ্যে অনেস্টি দেখিনি। আপনি যদি ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস আর জনাব তারেক রহমান সাহেব সত্যিকার অর্থে আন্তরিকতা নিয়ে একটা বৈঠক করবেন, তো সেই বৈঠকের এজেন্ডা কি সেটা তো আগে বলবেন, তো তারা তো সেটা বলেননি। রাজনীতিতে এবং প্রকাশ্য জিনিসে আসলে ট্রান্সপারেন্ট হতে হয়, স্বচ্ছ হতে হয়। আর গোপন গোপন যেটা হয় সেটা হলো প্রণয়, প্রেম, ভালোবাসা, পরকিয়া, রাতের আধারে হয় চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ভূত প্রেত, এই সমস্ত বাতি চালান। তো গোপন আসলে কোনো জিনিস ভালো নয়। আর রাজনীতিতে গোপন হলো একেবারে নিষিদ্ধ একটা জিনিস। রাজনীতিতে রাজা কি কখনো গোপনে কোনো কাজ করেন? আপনি কোনো বাঘকে আপনি শিয়ালের মতো গোপনে চুরি করতে দেখছেন, যেটা মুরগি চুরি করে আসি, আজকে খুব ক্ষুধা লাগছে, হ্যাঁ, তো এখন ক্ষুধার যন্ত্রণায় একটা কোনো বাঘ বা সিংহ বাঁচতেছে না, পাশের বাড়ির জমির উদ্দিনের বাড়িতে আক্রমণ করে সে 2টা মুরগি চুরি করে নিয়ে গেছে। আপনার কি মনে হয় সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অসংখ্য মুরগির খামার আছে, 2-1টা বাঘকে সেখানে গিয়ে ক্ষুধার যন্ত্রণায় কিছু মুরগি চুরি করতে পারতো না? আজ পর্যন্ত কোনো একটা বাঘ মুরগি চুরি করছে? কখনো করে নাই। কিংবা 10-12টা শিয়াল একত্র হয়ে সে বললো যে আমি অনেকদিন যাবত মুরগি চুরি করতে পারি না, আমরা 1000 শিয়াল একত্র হলাম হয়ে আমরা একটা হরিণ শিকার করবো, হরিণ শিকার করে আমরা আজকে একটা তাজা হরিণ খাবো। আপনি সুন্দরবনের ইতিহাসের সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন? প্রকৃতিতে এই ঘটনা নাই। বাঘ কখনো শিয়ালের মতো আচরণ করে না, শিয়াল কখনো হরিণ খায় না, খেতে পারে না, ওর কাজ হলো চুরি করা। তো এখানে আপনি আসছেন রাজা হতে, আপনি আসছেন রাজা হতে, এবং একজন রাজা হতে চান আর একজন রাজা আছেন, এটা রিয়েলিটি। আপনি আধুনিকতা যাই বলেন না কেন, সেটা তো একেবারে সে সিংহাসন, রাজবাড়ি সবকিছু তো সেই সম্রাট আকবরের জমানার মতোই আছে, একটু পরিবর্তন হয়নি। তো রাজা কেন অন্য রাজার সাথে গোপনে কি মিলিত হবেন? একটা রুমের মধ্যে তারা দুজনে, একটা বুড়া মানুষ আর একটা যুবক মানুষ, 1.5 ঘন্টা গোপনে দরজা বন্ধ করে কথাবার্তা বলবেন, এটা একটা মানে খুব একটা আপত্তিকর না বিষয়টা? এবং সেখানে এমন কি কথা হইলো যে এই কথা দুজনের মুখে ঠাডা পড়লেও কেউ বলতেছে না। এখন ওই 1.5 ঘন্টা রুমের মধ্যে বসে বসে তারা কি করছে, কি কথা বলছে, এখন পর্যন্ত আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ দিয়ে, তার পবিত্র জবান দিয়া তিনি কি বলেছেন যে ওই যুবকের সঙ্গে আমি রাজনীতিবিদ ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার এই কথা হয়েছে? উনি তো বলেননি। অথবা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে, জাতিকে আমি আশ্বস্ত করছি আমি হ্যাপি, আই হ্যাভ এ ভেরি গুড মিটিং, গুড আন্ডারস্ট্যান্ডিং, আই কুড ডিপেন্ড, আই কুড রিলাই অন ডক্টর ইউনূস, আমি তার প্রতি নির্ভর করতে পারি, আমি জাতিকে আশ্বস্ত করতে চাচ্ছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, উনি কমিটমেন্ট করেছেন। এই কথাটা আমরা খসরু সাহেবের মুখ থেকে, খলিল সাহেবের মুখে শুনতে হবে না। তারেক রহমান সাহেব কি কথা বলেছেন? এখন পর্যন্ত বলেননি। ফলে কি হলো, এই যে গোপন কি কথা তাহার সঙ্গে, কি কর্ম তাহার সঙ্গে, ওই রুমের মধ্যে তারা কি কথা বলেছেন, কি কর্ম করেছেন, এগুলো নিয়ে নানা রকম আপনার স্পেকুলেশন হতে পারে, প্রশ্ন আছে হতে পারে, এবং এই কাজটা ভালো হয়নি। ইউনূস সাহেবের জন্য মন্দ হয়েছে এবং বিএনপির জন্য দুজনের জন্য মন্দ হয়েছে, এবং যার দায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে পোহাতে হচ্ছে, আর এই যাকে বলা হয় তারেক রহমান সাহেবকে পোহাতে হচ্ছে, বিএনপিকে পোহাতে হচ্ছে। দিস ইজ ওয়ান পার্ট। সেকেন্ড পার্ট হলো যে যিনি রাজা হবেন, লিডার হবেন, তার চরিত্রের একটা প্রধানতম দিক হলো যে রাজা যেটা বলবেন, রাজার কথাই আইন। রাজা মরে যাবে কিন্তু আইন নষ্ট হবে না। রাজা করে মিথ্যা বলে না। ব্রিটেনে আপনি আছেন, আমিও মানে ব্রিটেনে পড়াশোনা করেছি, এবং আইনের এখানে একটা বক্তব্যটা হলো যে রাজা কখনো মিথ্যা বলেন না। তো রাজা তো মিথ্যা কথা বলে। এই যে বর্তমান রাজা আছে, সে গোপনে গোপনে ডায়নাকে বাদ দিয়ে এই বর্তমান তার যে রানী ক্যামেলিয়া, তার সাথে সে গোপনে প্রেম করেছে, প্রেম ছিল, কিন্তু লেখা আছে যে রাজা মিথ্যা বলেন না। এর অর্থ হলো যে তার ব্যক্তিগত জীবন যাই থাকুক না কেন, রাজকর্মে কখনো মিথ্যা হয় না। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই মুহূর্তে তিনি বসেছেন, তখন থেকে তার গ্রামীণ ব্যাংকে তার ইতিহাস, তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা যা কিছু থাকুক না কেন, অল বাদ হয়ে যাবে। এখন থেকে তিনি যেটা বলবেন ওটা হবে দলিল, ওটা হবে একেবারে ম্যাগনা কার্টা। এবং এই জিনিসটা যদি তিনি না করেন, তাহলে তার চরিত্র আর হাসিনার চরিত্রের মধ্যে ডিফারেন্সটা কি? তার চরিত্রের মধ্যে আর এরশাদ চরিত্রের মধ্যে ডিফারেন্সটা কি? কোনো ডিফারেন্স তো নেই। কিন্তু গত 10 মাসে তাকে বিশ্বাস করা যায়, তার উপর নির্ভর করা যায়, এবং তিনি যা বলেন তা করেন, এবং যা বলেন তা করবেন। এই বিষয়গুলো তার যারা বন্ধু তারাও বিশ্বাস করে না, তার যারা শত্রু তারাও বিশ্বাস করে না, আর দেশের যারা আম জনতা তারা তো বলতেছে একটু বিপদে পড়লাম, এর সাথে তো আগেই ভালো ছিল, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা। তো সব মিলিয়ে এরকম একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে। তাতে মনে হচ্ছে যে এই বাংলাদেশে সুনামি হতে পারে, এই বাংলাদেশে ঘূর্ণিঝড় হতে পারে, কালবৈশাখী হতে পারে, এই বাংলাদেশে আরো অনেক কিছু হতে পারে, কিন্তু
খুব দ্রুত যে নির্বাচন হবে এটা কেউ মনে করছে না, যে আগামী 24 মাসের মধ্যে 36 মাসের মধ্যে বাংলাদেশে সুনামি হতে পারে, এই 24 মাসের মধ্যে বাংলাদেশে মানবিক করিডোর হতে পারে, এই 24 মাসের মধ্যে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সাথে ঝগড়াঝাটি লেগে যেতে পারে, এই 24 মাসের মধ্যে চট্টগ্রাম বন্দর একেবারে গান হয়ে যেতে পারে। দেয়ার আর মেনি থিংস মাইট হ্যাপেন। কিন্তু এই 24 মাসের মধ্যে যে একটা সুন্দর নির্বাচন হবে, এটা আমি এরকম মানে স্বপ্নবিলাসী, মায়াবন হরিণী স্বপ্নবিলাসিনী কোন রমণী অথবা স্বপ্নবিলাসী কোন পুরুষকে আমি এখন পর্যন্ত এই নগরীতে দেখিনি। আপনারা বিদেশে থাকেন, দূরবীন দিয়ে দেখেন, আপনারা দেখেছেন কিনা এটা আপনাদের ব্যাপার। এগুলো বাস্তবতা, রিয়ালিটি।